স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য, মানব ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে এই অনুষ্ঠানে আমরা ধান, গম, পাট, মৎস্য, চা ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ, বিশেষত বাংলাদেশের প্রাণী সম্পদের মধ্যে দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য এই বিষয়টি নিয়ে। আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বায়ার অফিসার, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি যদি শুরুতে একটু আমাদেরকে বলতেন যে আপনার যে প্রতিষ্ঠান কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, এটার কার্যক্রম কি, কবে শুরু হলো বা ইতিহাস। সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং অ্যান্ড ডেইরি ফার্ম এটা পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডে আসলে 1930 সনে এটা বর্তমানে জাতীয় সংসদ ভবন যে এলাকাটা, এই এলাকাটা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা পরবর্তীতে পাকিস্তান বিভক্তি হওয়ার পরে 1960-61 সনে এই সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশনটা এখন বর্তমান জাতীয় সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যানের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে এখন যে জায়গাটাতে অবস্থিত 60-61 সনে এইখানে প্রতিষ্ঠিত করা হয়। মূলত এটা তখন করা ছিল যে আমাদের লোকাল জেনেটিক ক্যাটেল রিসোর্স যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা এবং ক্রমোন্নয়নের মাধ্যমে দেশের আবহাওয়ার উপযোগী জাত উন্নয়ন করে আমাদের ডেইরির উন্নয়ন সম্ভব। প্রযুক্তি তো দিন দিন প্রতি বছর আপডেট হচ্ছে, তো আসলে প্রযুক্তি অ্যাডাপ্টেশনটা কিভাবে হয়? একটা কথা প্রচলিত আছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে প্রযুক্তি অ্যাডাপ্টেশন একটু স্লো থাকে, তো এক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? জি, এটা শুরুতে আসলে বলতে গেলে এটার সূতিকাগার হয়েছিল দিদেন পিরিয়ডে ব্রিটিশ ভারতীয় ভাইসরয় লর্ড লিনলিথগো 1936 সনে। উনি যখন এই বর্তমান এই এরিয়াটা যখন লক্ষ্য করলেন, তখন দেখলেন যে ভারতের ওই অংশের চাইতে এইখানকার ক্যাটেলগুলা আকৃতিতে ছোট এবং এদের উৎপাদন কম। তিনি তখন চেষ্টা করলেন স্পেশালি যে ওখানে হরিয়ানা ব্রিড যেটা আছে এটা খুবই উন্নত এবং দৈহিক গঠন অনেক বড়, যে মাংসের ক্ষেত্রেও যদি বিবেচনা করা হয় তার যে মাংস উৎপাদন আমাদের যে লোকাল ক্যাটেলের মাংস উৎপাদন প্রায় 50% বা 1/3। সেই বিবেচনাতে উনি তখন প্রাকৃতিকভাবেই এই প্রজননের কার্যক্রমটা যে হরিয়ানা বুলটা এখানে নিয়ে আসা হবে, কৃত্রিম আর্টিফিশিয়াল নয়, এটা প্রাকৃতিক প্রজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করে এখানকার যে জেবু ক্যাটেল যেটা আছে এদের জাত উন্নয়ন ঘটবে। এইভাবে তখন এটা শুরু হয়েছিল, কিন্তু 1971 সনের দিকে এটা কিন্তু তখন আর এই প্রাকৃতিক প্রজনন বাদ দিয়ে তখন কিন্তু কৃত্রিম প্রজননের দিকে চলে যাওয়া হলো এবং কৃত্রিম প্রজননটা এখন পর্যন্ত ওয়াইডলি ব্যবহৃত হচ্ছে এবং থ্রু আউট দি ওয়ার্ল্ড এটাই পপুলার জাত উন্নয়নের জন্য এবং সেফ ব্রিডিংয়ের জন্য। সাথে সাথে এখন এই কৃত্রিম প্রজননের সাথে আরও একটা খুবই আধুনিক প্রযুক্তি, কিন্তু অত্যন্ত টেকনিক্যাল এবং প্রযুক্তি নির্ভর, সেটা যে আমরা যেটাকে বলি ময়েট, মাল্টিপল ওভুলেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। এটা আসলে রুট লেভেল পর্যন্ত জায়গায় এটা করা সম্ভব না, অত্যন্ত জটিল এবং প্রযুক্তি নির্ভর হওয়াতে এটা রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে বা ওই রকম বড় বড় খামারি যেখানে আছে যারা টেকনোলজি এবং সায়েন্সের সাথে রিলেটেড এবং এইরকম টেকনিক্যাল পার্সন সেখানে আছে, তারাই এই প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং সেটা আমাদের দেশেও হচ্ছে। এই ক্ষেত্রে যে একটা কথা বলা হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, আমরা নেপাল বলি, ভারত বলি, তাদের নিজস্ব উন্নত প্রজাতির গরু রয়েছে এবং যারা মাংস বলি বা দুগ্ধজাত পণ্য বলি উৎপাদন অনেক বেশি সক্ষম। সেই ক্ষেত্রে আমাদের দেশীয় জাতগুলো আসলে এতটা সক্ষম না। তো এই ক্ষেত্রে নতুন জাত উদ্ভাবন বা দেশীয় জাতগুলোকে আরো মডিফাই করা, তো এই কেন্দ্রিক আসলে কাজটা কতটুকু? 2007 সালে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে এটা লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি যেটা তৈরি করা হয়েছে, সেই পলিসিতে কিন্তু এখানে একটা জিনিস আমরা এমফেসিস দিয়েছি, সেটা হলো যে আমাদের পার ক্যাপিটা মিল্ক কনজাম্পশন যেটা, এটাকে ইমপ্রুভ করতে হবে। তার কারণ একজন স্বাভাবিক সুস্থ মানুষ বেড়ে ওঠার জন্য তার প্রতিদিন 250 ml দুধ খাওয়া দরকার। এই হলস্টাইন ফ্রিজিয়ান অ্যানিমেলটাকে আমরা আমাদের লোকাল জেবু ক্যাটেলে ইমপ্রুভমেন্টের জন্য আমরা কাজ করতেছি, যার কারণে এখন আমাদের দেশে টোটাল 87,000 ব্রিডেবল কাউয়ের ভিতরে 43% ক্রসব্রেড অ্যানিমেল কিন্তু তৈরি হয়ে গেছে, যার কারণে আমাদের মিল্কের প্রোডাকশন, এটা যদি আপনি বলেন যে 7 মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে এখন কিন্তু প্রায় 15 মিলিয়ন টন এটা হয়ে আসছে। এটা কিন্তু এই জাত উন্নয়নের মাধ্যমে
এদের যে প্রোডাকশন বেড়ে গেছে, এই প্রোডাকশন বৃদ্ধির মাধ্যমেই সেটা সম্ভব হয়েছে। বড় খামারি যারা বা বড় প্রতিষ্ঠান তাদের আসলে ফ্যাসিলিটিগুলো অনেক আছে, কিন্তু আমাদের এখানে তো মানে গ্রামীণ পরিবেশে বা প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক খামারি আছেন যারা ছোট পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তো তাদেরকে প্রশিক্ষণ দিতে, সচেতনতা বাড়াতে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করেন? আমাদের দেশে গবাদি পশু রিয়ারিংটা আমরা সনাতন পদ্ধতিতে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত দেখে আসি যে কৃষক একটা থেকে 3টা পর্যন্ত অ্যানিমেল যারা রিয়ার করে, ইভেন আমাদের এই যে 15 মিলিয়ন টন দুধ উৎপাদন হচ্ছে, এই দুধ উৎপাদনটাও কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 80% মিল্ক আসতেছে হলো এই ক্ষুদ্র খামারি থেকে, যাদের গরুর সংখ্যা 1 থেকে 3টা। এবং আমাদের টার্গেট এখন পর্যন্ত এটাই যে এদেরকে আমাদের প্রশিক্ষিত করতে হবে। তার যে অ্যানিমেলটা আছে, এখানে 2টা ক্রসব্রেড অ্যানিমেল যদি থাকে, নর্মাল দেশি অ্যানিমেলটাকে সে যেভাবে রেয়ার করতেছে, তার এই ক্রসব্রেড অ্যানিমেলটাকে এইভাবে রেয়ার করলে এর থেকে সে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, এই জিনিসটা তাকে বুঝতে হবে। আমাদের প্রশিক্ষণের টার্গেট হচ্ছে এরা, এবং এদেরকে আমরা সেটা করতেছি, একে উন্নত খাবার দিতে হবে যে আপনার এর বডি ওয়েট অনুযায়ী প্রতিদিন তাকে 5 থেকে 7% গ্রিন গ্রাস, অর্থাৎ 400 কেজি একটা গাভী যদি আপনার হয়, এটাকে মিনিমাম ডেইলি আপনাকে 20 কেজি গ্রিন গ্রাস দিতে হবে। কিন্তু কৃষক কিন্তু ঘাস রোড সাইড বা তার জমির আইলে যেটা পাচ্ছে সেটা খাওয়াই সে তাকে পর্যাপ্ত মনে করতেছে, আর খড় খাওয়াই সেটাকে রেয়ার করতে চাচ্ছে। কিন্তু আসলে এই অ্যানিমেলটার দুধ দেওয়ার ক্ষমতা আছে 15 লিটার, কিন্তু তার জেনোমিক ক্যাপাবিলিটি এটা, কিন্তু আপনি যদি তাকে প্রপার ফিডিং যদি না দিতে পারেন, তার বডি ওয়েটের 5 to 7% গ্রিন গ্রাস এবং বডি ওয়েটের 1% কনসেন্ট্রেট, এটা যদি আপনি না দিতে পারেন, তার ভিতরে যে ক্যাপাবিলিটিটা আছে এটা আপনি হান্ট করতে পারবেন না। এটা কি আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা? কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ যেটা নিয়ে কথা হয় যে আসলে আমরা মানুষের থাকার জায়গা এবং মানুষের খাবারের জন্য আসলে গবাদি পশু বলি বা আমাদের বন বলি সবকিছুই তো উজাড় করছি। তো এই চ্যালেঞ্জটা এখন মোকাবেলা করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফুড বা এরকম কোনো কিছু কি আসলে এটার ব্যাকআপ হিসাবে আসছে কিনা? আর্টিফিশিয়াল বলতে এখন দুনিয়াটা বলা চলে যে আর্টিফিশিয়ালের সব জায়গায় সব কিছুতে চলে গেছে, কিন্তু আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আসলে কৃত্রিমতাকে পছন্দ করি না। যেমন আপনি যদি খাবার টেবিলে বসেন, যে আপনি ব্রয়লার মুরগির চাইতে আপনি দেশি মুরগিটাকে প্রিফার করবেন, ঠিক আছে? তো এই কারণে এইরকম এই জায়গাটাতেও যে অ্যানিমেলের খাবার যখন আপনি দিতে যাবেন, এটাও আসলে অর্গানিক হতে হবে। অর্গানিক শব্দটা যেভাবে আছে, তার কারণ তার থেকে সফিস্টিকেটেড যে প্রোডাক্টটা আপনি পাবেন, তার খাবারটা যদি সফিস্টিকেটেড না হয়, এটা যদি অর্গানিক না হয়, আপনি সেখান থেকে প্রোডাক্ট আপনি অর্গানিক পাবেন না। দ্যাটস ওয়াই এটা করা যাবে না, এই জায়গায় আর্টিফিশিয়ালের কোনো সুযোগ নাই। তবে যেটা আছে সেটা কি, যে আপনার সিজন সময়ে দেখা যায় যে যখন আমাদের মে মাস থেকে অগাস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত হেভি রেইনফল হয়, আমাদের প্রচুর ঘাস উৎপাদন হয় এবং হাইল্ডিং কিছু ফডার, এখন নেপিয়ার, পাকচং, পারা, জার্মান, এই সমস্ত ঘাস আছে যে প্রচুর ঘাস উৎপাদন হচ্ছে, গরু খেয়ে শেষ করতে পারতেছে না। কিন্তু আমরা এটা টেকনোলজি দিচ্ছি যে এই ঘাসটা যেই সময় হারভেস্ট করা দরকার, তার নিউট্রিটিভ ভ্যালু যেই সময় সর্বোচ্চ পরিমাণে, অর্থাৎ তার বয়স যখন 60 থেকে 80 দিনের ভিতরে আছে, এই সময় যদি আপনি হারভেস্ট করে গরুকে খাওয়াতে না পারেন, আপনি কেটে এটা প্রিজার্ভ করবেন, যেটাকে আমরা নাম দিছি সাইলেজ প্রিপারেশন। যে এটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে, এটা একটা অর্গানিক জিনিস, আপনি কৃত্রিমভাবে এটা যদি সংরক্ষণ করেন অ্যানারোবিক কন্ডিশনে, এটা রেখে দিলে আপনি এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি আপনি খুলে না ফেলেন। আমাদের ড্রাই পিরিয়ড যখন হয়, যে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, তখন রেইনফল কম হয়, ঘাসের উৎপাদন কম হয় এবং নেপিয়ার, পাকচং, এই যে হাইল্ডিং ঘাসগুলো বলছি, এদের গ্রোথও তখন কম হয় শীতের কারণে, টেম্পারেচার এবং ওয়াটার কন্টেন্ট দুটার কারণে। তো এটা যদি সাইলেজ যদি প্রিপারেশন আমরা পর্যাপ্ত পরিমাণে করতে পারি, আমরা কৃষককে সেটাই ট্রেন্ড করতেছি যে আপনি সাইলেজ তৈরি করেন, আপনার যখন গ্রিন গ্রাস থাকবে না, আপনি কাঁচা ঘাসের বিকল্প হিসাবে আপনি এই সাইলেজটা গরুকে খাওয়াবেন। এই টেকনোলজিটা আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছি। গ্রামীণ খামারি যারা, তাদের একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় যে তাদের গবাদি পশুর রোগ প্রতিরোধ স্বাস্থ্য ব্যবস্থাপনা এই কেন্দ্রিক, যে অনেকেরই গরু মারা যাচ্ছে বা তারা আসলে প্রপার টেক কেয়ারটা করতে পারছে না। তো এই কেন্দ্রিক আপনাদের কার্যক্রম? আজ থেকে 20 বছর 30 বছর আগে যে কন্ডিশন ছিল, এখন এরকম না। যেমন আমরা খামারিকে বলি, আপনি মূলত প্রোফাইলেকটিক ট্রিটমেন্টের দিকে যাবেন, যে একটা ডিজিজ হওয়ার পরে অ্যানিমেল চিকিৎসা করে আপনি আসলে এটা নিয়ে ভায়াবল হতে পারবেন না এবং আপনার খামার সাস্টেইন করাতে পারবেন না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে প্রতি 4 মাস 3 থেকে 4 মাস পর পর ডিওয়ার্মিং, অর্থাৎ বছরে 3 থেকে 4 বার, এটা যদি আপনি করেন, আর রুটিন ভ্যাকসিনেশন, যে মেজরলি 4টা ডিজিজের জন্য, যে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেটা আছে, অ্যানথ্রাক্স যেটা আছে,
ইসেস যেটা আছে, বিকিউ, ব্ল্যাক কোয়াটার, এই 4টা ভ্যাকসিন যদি খামারি যদি করতে পারে এবং আমাদের উপজেলা পর্যন্ত আমাদের এখন পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস বিদ্যমান আছে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের মাঠকর্মী সেবাকর্মী দেওয়া আছে, তাদের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে এই ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটা যদি তারা যদি করে, আমি মনে করি যে 80% তারা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারবে এবং মেজর কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি একটু দুগ্ধ উৎপাদনের বিষয়েও আসি আর কি, যে বাংলাদেশের রিসেন্ট কন্ডিশনটা আসলে কিরকম, মানে আমাদের যে চাহিদা সে অনুযায়ী তো বললেন যে প্রতিদিন 250 ml একটা চাহিদা আছে, এটা বলা হচ্ছে 236 বা 239 পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে লোকজনের ক্রয় ক্ষমতা সেটা থেকে আমাদের যে মার্কেটে আমরা যে দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য পাচ্ছি প্রাইসটা অনেক বেশি। তো এই জিনিসটা মানে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়? আমি ঢাকা শহরে থাকি, এখানে দেখেন 1 লিটার দুধ 120 টাকা, 110 থেকে 120 টাকা। এরপরেও আমরা কোয়ালিটি নিয়ে এনশিওর হতে পারি না যেটার ভিতরে কি আছে, আমাদের একটা ভয়ের বিষয় থাকে, যার কারণে মানুষের ক্যাপাসিটি থাকার পরেও সে বাজার থেকে দুধ কিনতে ভয় পায়, যেটার কোয়ালিটির একটা কি বিষয় আছে। অপরপক্ষে গ্রামের দিকে আপনি দেখেন এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে 40 টাকায় দুধ বিক্রি হয়, আর বাস্তবিক পক্ষে আসলে 40 টাকা লিটার দুধ বিক্রি করে খামারের পোষাবে না, সেটা সম্ভব না। তার কারণ হলো জনঘনত্বের কারণে গবাদি পশুর জন্য আমরা পর্যাপ্ত পাস্চার ল্যান্ডের ব্যবস্থা করতে পারতেছি না, তাদেরকে স্টল ফিডিংয়ের দিকে যেতে হচ্ছে, সব কিছু আমাকে তাকে কিনে খাওয়াতে হচ্ছে। কিন্তু ঘাসটা যদি আমি পর্যাপ্ত পরিমাণে তার জন্য ব্যবস্থা করতে পারি, যে আমার যতটুকু জমি থাক, অথবা একটা সিজনে যে আমার 3টা গরু আছে, আমার ডেইলি যদি আমার 15 কেজি করে ঘাস লাগে, তাহলে বছরে কতটুকু ঘাস লাগে, তাহলে 6 মাসের ঘাসটা আমি জোগাড় করতে গেলে আমার কতটুকু ঘাস লাগে, ওইটুকু আমি সাইলেজ তৈরি করতে পারি কিনা। এইরকম একটা কনটেক্সট যদি আমি ক্যালকুলেট করে হিসাব করে এই বৈজ্ঞানিক পদ্ধতিটা যদি আমি বুঝতে পারি, যে আমার যদি এটা জানা থাকে যে 3টা গরুর আমার বডি ওয়েট টোটাল 1000 কেজি, 1000 কেজির জন্য আমি 5% দিতে গেলে আমার ডেইলি তাহলে 50 কেজি করে ঘাস লাগতেছে, তাহলে এই 50 কেজি ঘাস ডেইলি লাগলে মাসে আমার কতটুকু লাগতেছে, এইরকম একটা হিসাব করে যে আমার কোন কোন সময় হার্স পিরিয়ড থাকে, ওইটা যদি আমি করি, তাহলে কিন্তু সে কনসেন্ট্রেট বেসড বাদ দিয়ে রাফেজ বেসড যখনই হয়ে যাবে, তার প্রোডাকশন কস্টটা অটোমেটিক্যালি তখন কমে আসবে। কিন্তু আসলে এই ক্যালকুলেশনটা না বোঝার কারণে বাজারে যেহেতু বিভিন্ন কোম্পানি তাদের ফিড অ্যাভেলেবেল কনসেন্ট্রেট বেসড, বাট এটার প্রাইস খুব হাই, আর কৃষকও মনে করে যে দানাদার খাদ্য খাওয়ালেই বোধহয় দুধ উৎপাদন বেড়ে যাবে, এই কনসেপ্টটা আসলে ভুল। এটা পর্যাপ্ত গ্রিন গ্রাস না দিলে অ্যানিমেলের আদার্স কিছু প্রবলেম হবে, যেটা আসলে সে শুধু এই দুধের উৎপাদন দ্বারা সে পোষাতে পারবে না। আমি যদি একটু দুগ্ধজাত পণ্যের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করি, যে মিল্ক ভিটা তো আপনাদের সঙ্গেই মানে সরকারের সঙ্গে কোলাবোরেটিভলি কাজ করে সরকারের একটা অঙ্গ হিসাবে, তো আমরা মানে বাইরের দেশগুলোতে যারা দুধ উৎপাদনে বেশ প্রমিনেন্ট, তাদের অনেক ধরনের ডিফারেন্ট ভ্যারাইটির দুগ্ধজাত পণ্য আমরা দেখতে পাই, কিন্তু বাংলাদেশে আমাদের এই অপশনটা খুবই লিমিটেড এবং খরচের কথা তো যেটা বললাম যে অনেক বেশি। তো আমাদের অপশনটা লিমিটেড হয়ে আছে কেন? কেন আমরা মানে মাল্টিপল মিল্ক বেসড প্রোডাক্ট তৈরি করতে পারছি না, বা সমস্যাটা কি হচ্ছে? পিছনের দিকে যদি আপনি যান 20 বছর আগের কথা যদি বলেন, আমরা কিন্তু ফ্লেভার্ড মিল্কের কথা শুনি নাই, এটা শুধু আমরা বই পুস্তকে পড়েছি। বাট এখন আপনি বাজারে যান, আপনি কিন্তু ব্যানানা মিল্ক পাচ্ছেন। মিল্ক যেহেতু একটা প্যারিশেবল প্রোডাক্ট এবং হাইলি নিউট্রিশাস, এটা কিন্তু অর্গানিক জমের জন্য খুবই নিউট্রিশাস। মানে আপনি যদি এটাকে প্রপার সায়েন্টিফিক ওয়েতে, যে এটাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা আইসক্রিম হলে 0 ডিগ্রির নিচে এটাকে আপনাকে প্রিজার্ভ করতে হবে, এটা যদি আপনি না করতে পারেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে ভিলেজ লেভেল পর্যন্ত এই প্রোডাক্টগুলোর সংখ্যাটা বলবো আমি যে একটু লিমিটেড। বাট এখন জেলা শহর এবং উপশহর এরিয়া এবং ডিস্ট্রিক্ট শহরগুলোতে তো এগুলা মোটামুটি অ্যাভেলেবেল। আর যেহেতু মার্কেট তৈরি হয়ে গেছে, ডিমান্ড তৈরি হয়ে গেছে, এটা ডে বাই ডে এখন বাড়বে। যার কারণে র মিল্ক কনজামশনের চাইতে মিল্ক প্রোডাক্ট অ্যান্ড ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কনজামশনের ট্রেন্ড কিন্তু মানুষের পরিবর্তন হয়ে গেছে। আর মার্কেট ডিমান্ড যখন তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রোডাক্ট বাজারে আসতে বাধ্য। আপনার লোকাল প্রডিউস না হলে এটা বাইরে থেকে আসবে। ঠিক এক্ষেত্রে মিল্ক ভিটা যেটা সরকারি অঙ্গ প্রতিষ্ঠান হয়ে যারা কাজ করতেছে, তারা কিন্তু এইদিকে এই প্রোডাক্টগুলো, যেমন এখন ওই ফ্লেভার্ড মিল্কের বিভিন্ন জিনিস তারা তৈরি করতেছে, তারা
বাটার তৈরি করতেছে, তারা ঘি তৈরি করতেছে, চিজ তারা তৈরি করছে। আইসক্রিম তৈরি করে, চিজ তৈরি করে। এগুলো ডাইভার্সিফাইড প্রোডাক্টে কিন্তু তারাও কিন্তু চলে গেছে, তার কারণ মার্কেট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তারাও যার কারণে কিন্তু তাদের রেটটা যেভাবে বাড়া দরকার ছিল, কিন্তু হয়তো ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের ক্যাপাবিলিটির কারণে ওই লেভেলে ফ্লারিশ হতে পারে নাই। তো মাঠ পর্যায়ে একটা বড় কাজ থাকে যে কৃষকদেরকে নিয়ে, তো এই ক্ষেত্রে আসলে মানে বাংলাদেশে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে একটা বিষয় দেখা যায় যে অনেকে আসলে সনাতনী পদ্ধতির বাইরে যে কৃত্রিম প্রজনন বা নতুন পদ্ধতি, এটা নিয়ে একটু কনফিউশনে ভোগে, একটু ডাউটে ভোগে। তো এখানে কি কি চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করেন, বা কৃষকদের কি কি কনফিউশন থাকে, বা কাজ করার ক্ষেত্রে আপনারা বড় চ্যালেঞ্জ মোকাবেলা কোনো কিছুটা করেন কিনা? এই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ান্স আপন এ টাইম এই কৃত্রিম প্রজনন এবং ভ্যাকসিনের যে বিষয়টা ছিল, এটা অনেক জটিল ছিল। ইভেন আমাদের উপজেলা অফিসগুলোতে যে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে তারা দেখা যেত যে ডেট এক্সপায়ারের আগে এটা ব্যবহার করে, তার কারণ মানুষ ওই লেভেলে মোটিভেট না, তারা এটা করতে চাচ্ছে না। এবং এটার পিছনে একটা কারণ হলো যে মানুষ একটু ধর্মভীরু আমাদের দেশে, তারা মনে করে যে এগুলো আসলে এই সমস্ত জিনিসপত্র ব্যবহার এটা ইসলামী রীতিনীতির বাইরে কিনা, এরকম একটা বিষয় ধারণা মানুষের ভিতরে ছিল। কিন্তু এখন মানুষ বুঝে গেছে যে আসলে এটা বিজ্ঞান সতত পরিবর্তনশীল, এবং কোরআনে বিজ্ঞানের কথা বলা আছে, ঠিক আছে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। যার কারণে কৃত্রিম প্রজনন এখন অ্যাকসেপ্ট করবে না এরকম অবস্থা কোথাও নাই, বরং খামারি আপনাকে বলে দেবে আমাকে এত % সিমেন্ট দিতে হবে, অর্থাৎ 100% হলস্টেইন ফ্রিজিয়ান দিতে হবে, কমপক্ষে 75% দিতে হবে, না হলে আপনার সিমেন্ট আমি গ্রহণ করব না। এখন কিন্তু ডিমান্ড এই লেভেলে, এইরকম লেভেলে তৈরি হয়ে গেছে। ইভেন ভ্যাকসিনের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এআইয়ের আমাদের সরকারি সেবাকর্মী আছে, প্লাস বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কিছু স্বেচ্ছাসেবী নিয়োগ করছি, এবং এখন প্রাইভেট প্রায় 8টা-9টা কোম্পানি আছে, তারাও কৃত্রিম প্রজনন কার্যক্রম চলতেছে। তার কারণ সরকারিভাবে আমাদের সিমেন্ট প্রোডাকশনের ক্যাপাবিলিটি 40 থেকে 45 লাখ ডোজ, কিন্তু এখন পর্যন্ত আমাদের ন্যাশনালি ডিমান্ড প্রায় 1,20 লাখ ডোজ। প্রাইভেট অর্গানাইজেশনগুলো সহ টোটাল যেটা প্রডিউস হইতেছে সেটা হার্ডলি হয়তো 80-85 থেকে 90 লাখ ডোজ। তার মানে এখন পর্যন্ত আমাদের প্রায় 20-30 লাখ ডোজ সিমেন্ট শর্টেজ আছে। এই শর্টেজটা কাটায় ওঠার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে বুল রিয়ারিং ক্যাপাসিটি যেটা আছে, এটা আমরা একটু এনহ্যান্স করব। প্লাস এই আঙ্গিকে 2025-26 অর্থ বছরে সরকারের তরফ থেকেও একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রুভেন বুল তৈরি করার জন্য। এই প্রকল্পের মাধ্যমেও সারা দেশ থেকে রেকর্ডপত্রের ভিত্তিতে আমরা যে সমস্ত সিমেন্ট দ্বারা এআই করছি, অথবা বিভিন্ন অর্গানাইজেশন যারা এআই করছে, এদের পিতামাতার আইডেন্টিফিকেশন যেখানে আছে, মায়ের আইডেন্টিফিকেশন যেখানে আছে, সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে এখানে রেয়ার করে বুল উৎপাদন করে সের থেকে সিমেন্ট উৎপাদন করে, এই যে আমাদের শর্টেজ যেটা আছে এটাকে কভার করব, এই জন্যই সরকার এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। আপনাদের প্রতিষ্ঠানটা একটু গবেষণাধর্মী বা বিশেষায়িত প্রতিষ্ঠান যারা টেকনিক্যাল যে কারণে কাজ করছে, এই ক্ষেত্রে আপনারা কি বিদেশি যেসব প্রতিষ্ঠান যারা দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করছে, বা যেই দেশগুলো এই ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে, তাদের সঙ্গে কোনো কোলাবোরেশন বা কোনো কাজ করেন কিনা আপনারা? আমাদের সেন্ট্রাল ক্যাটল ব্রিডিং অ্যান্ড ডেইরি ফার্ম যেটা, এটা কিন্তু 1970 থেকে আসলে জার্মান কারিগরি সহায়তা এবং নির্দেশনার মাধ্যমে টোটাল এস্টাবলিশমেন্টটা, এবং তারাই তখন এখন পর্যন্ত ওই খামারের যে এস্টাবলিশমেন্ট টোটাল জার্মান সহায়তায় সেটা হয়েছিল, এবং ওই টেকনোলজিগুলো আমরা এখন পর্যন্ত এটা ব্যবহার করে যাচ্ছি। তারা যে মেকানাইজেশন করে গেছিল, যে জিনিস এস্টাবলিশ করে গেছে, আমরা সেটাই মেনটেন করতেছি। কিন্তু এখন আসলে বিজ্ঞান পরিবর্তন হওয়ার কারণে এটার কিছু পরিবর্তন সাধিত হয়েছে। এখানে এখন কিছু পরিবর্তন করা দরকার। সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে বাজেট অ্যালোকেশন না থাকার কারণে আমরা গ্র্যাজুয়ালি একটু একটু করে যে কোথায় কোথায় রিনোভেট করা দরকার, কোনটা পরিবর্তন করা দরকার, আমরা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো হাতে নিচ্ছি এবং সেগুলো করতে যাচ্ছি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেখানে গবেষক যারা আছেন, শিক্ষক যারা আছেন, আবার অনেকে দেখা যাচ্ছে দেশের বাইরে বাঙালি যারা এই সেক্টরে কাজ করছেন, তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয় কিনা, বা তারা আপনাদের সঙ্গে কোঅপারেট করেন কিনা? আমেরিকান এম্বাসি থেকে, ডাচ এম্বাসি থেকে, আমাদের এখানে কিন্তু প্রায় অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে লোকজন রেগুলারলি আমাদের এখানে আসে। এবং কিছুদিন আগে ডেনমার্ক থেকেও একটা গ্রুপ এখানে আসছিল, যে আমরা আসলে এই প্রজনন সংক্রান্ত বিষয়ে যে পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, এজন্য তারা আমাদের সেন্ট্রাল ক্যাটল ব্রিডিং স্টেশনে আসছে। আমাদের কি কি জিনিসপত্র এখানে আছে সেটা তারা দেখছে, এবং এখানে কি পরিবর্তন
করা দরকার বা এটা কিভাবে করতে পারবে, তারা কতটুকু হেল্প করতে পারবে বা তাদের কাছে কি টেকনোলজি আছে, এ ব্যাপারে তারা কিন্তু গভর্নমেন্টকে রিপোর্ট করবে। রিপোর্ট পাইলে সেই অনুযায়ী হয়তো তখন কার্যক্রম নিলে আমাদের এইরকম সব জায়গায় আছে। এবং সেটার সাথে এখন এগ্রিকালচার রিলেটেড, লাইভস্টক রিলেটেড স্টুডেন্ট যে সমস্ত জায়গায় পড়ানো হয় তাদের কিন্তু ইন্টার্নির স্টুডেন্টরা আমাদের এখানে মাস্ট প্রায় 2 মাসের জন্য, 1 মাস এবং 2 মাসের জন্য তারা এখানে আসে। তারাও কিন্তু এখানে যে রিসেন্ট কি টেকনোলজি তারা ওখানে পড়লো, আমাদের এখানে সেটা কি আছে এবং এটার হাতে কলমে কিভাবে করা হয়, এই ইন্টার্নি কার্যক্রমটা কিন্তু আমাদের এখানে চলমান আছে। এবং লাইভস্টক রিলেটেড ডিগ্রি যেখান থেকে রয়েছে তারা প্রত্যেকেই আমাদের এখানে আসতেছে ইন্টার্নি করার জন্য। এবং রিসার্চ প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের যে বিএলআরআই প্রতিষ্ঠান, তাদের সাথে তো আমাদের রেগুলারলি একটা কোলাবোরেশন হচ্ছেই, আমরা সেই অনুযায়ী কাজ করছি। এবং বিদেশি এরকম বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমেও আমরা ফরেন বিভিন্ন ডেলিগেটের সাথে তারা আসেন আমাদের এখানে, আমাদের সাথে বসেন, আমাদের অবস্থা দেখেন এবং তাদের সুপারিশ অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করতেছি ডেভেলপমেন্ট। তো বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা আসলে যেটা শিখে আসছে সেটা থেকে আপনারা মানে কি অবস্থা দেখেন? তারা কি এনাফ ক্যাপাবল এই ফিল্ডে কাজ করার জন্য, নাকি এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাও কিছুটা ঘাটতি রয়ে গেছে ইন্ডাস্ট্রির সঙ্গে কোপ আপ করার জন্য? ইউনিভার্সিটিতে অনেক সময় আমরা ইন্টারনাল হিসাবেও বিভিন্ন জায়গায় যাই, আমরা সেখানেও কিছু সুপারিশ এটা করে থাকি যে আসলে সিলেবাসটা নিড বেসড হওয়া উচিত। যার কারণে তারা কিন্তু এখন ইন্টার্নি এখানে পাঠাচ্ছে এই কারণে যে এখানে আসলে কি আছে, কি দরকার এবং তারা কি জানছে, তাদের ব্যারিয়ারটা কোথায়, তাদের লিকেজটা কোথায় এবং সেটা একাডেমিক্সে কোথায় এটা সংযোজন করতে হবে। স্টুডেন্টরা সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু ফিডব্যাক দেয়। সিলেবাস ডেভেলপমেন্টের জন্য তারা একটা নির্দেশনা ইউনিভার্সিটি কিন্তু এই স্টুডেন্টের মাধ্যমে পেয়ে যায়। আমরা তাদেরকে বলি যে এখানে কিন্তু এই জিনিসটা আছে, তোমাদের একাডেমিক্সে যেটা পড়ে আসছো দেখো সেখানে গ্যাপটা কোথায় এবং এটা কিভাবে ফিল আপ করা যাবে। তখন তারা যেভাবে সুপারিশ দেয় সেই অনুযায়ী ইউনিভার্সিটিও একটা মডার্নাইজেশন হচ্ছে, তারাও সিলেবাস আপডেট করতেছে। দুগ্ধ উৎপাদন নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে বাংলাদেশে আসলে আপনারা কোন অবস্থানে দেখতে চান বা কতদিনের মধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা রাখি? প্রাণী সম্পদ অধিদপ্তরে জানেন আপনারা যে একটা অনেক বড় একটা প্রকল্প, যদি এটা একটু প্রাথমিক পর্যায়েটা একটু শেষের দিকে, যে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট, এই প্রকল্পের কিন্তু একটা স্লোগানই ছিল এরকম যে হোয়াইট রেভলিউশন, যে দুগ্ধ উৎপাদনের মাধ্যমে দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করা। এবং সেটার আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এটা আমরা আসলে বলবো যে 250 ml দুধ পার ক্যাপিটা কনজাম্পশনের এই উৎপাদনের স্টেজে এসে আমরা আসলে স্যাটিসফাইড না। ডাইভার্সিফাইড প্রোডাক্ট মানুষকে খেতে হবে, অভ্যস্ত হতে হবে, যে তাকে চিজ খেতে হবে, বাটার খেতে হবে, ঘি খেতে হবে, পনির খেতে হবে এবং এইটার মার্কেটটা অ্যাভেলেবেল করতে হবে যে কৃষক এখন পর্যন্ত যারা 40 টাকা দুধ বিক্রি করে এই অবস্থা যেন না থাকে। তার দুধ পেরিশেবল প্রোডাক্ট যেটা তৈরি হইতেছে এটা সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট আর কিছু করতে না পারলেও সেজন্য এখান থেকে একটু ক্রিম সেপারেট করে সে ঘি তৈরি করতে পারে। যেমন বর্ষার সময় অনেক সময় টানা হেভি রেইনফল হয়, কিন্তু দুধ তো গরু প্রতিদিন দিচ্ছে এবং 2 বেলা দিচ্ছে, সেই দুধটা নিয়ে কোথায় যাবে? তার যদি এই টেকনোলজিটুকু যদি থাকে তাহলে সেটা সে করতে পারবে। এবং সেই কাজটুকু কিন্তু আমাদের ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে সেটা করা হয়েছে, যে একজন ছোট্ট খামারি ইলেকট্রিক অপারেটেড, ম্যানুয়াল অপারেটেড দুইটা পদ্ধতিতেও সে ক্রিম সেপারেট কিভাবে করতে পারবে তার ঘরে বসেই। আর ক্রিম সেপারেট সে যখন তৈরি করে ফেলতে পারলো, এই ক্রিমটাকে সে জাল দিলেই সে ঘি হয়ে যাবে, তার আর কিন্তু প্রোডাক্ট তখন কিন্তু কোনো সমস্যা নাই। তার যেটা টোটাল লস হয়ে যেত সেখানে কিন্তু সে ভ্যালু অ্যাড করতে পারলো, এই ঘিটা সে আরও অধিক মূল্যে বিক্রি করতে পারবে। এই জন্য আমরা চাচ্ছি যে এই প্রোডাক্ট, পেরিশেবল প্রোডাক্ট যেটা, এটা যেমন সফিস্টিকেটেড এরকম সফিস্টিকেটেডই তার কাছে থাকুক এবং ভ্যালু অ্যাডটা কীভাবে হতে পারে সেটা হোক। এবং সেই সাথে মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে যে আমরা এই ডাইভার্সিফাইড প্রোডাক্টকে মার্কেটটাকে আরও ইলাবোরেট করব। এই জিনিসের দাম যখন আমার কনজামশনের সাথে আমার পার ক্যাপিটা ইনকাম যখন বাড়বে, আমার কনজামশন লেভেল হাই হবে, আমি তখন দামি আইটেম, প্রিসিয়াস আইটেম যেগুলো সেগুলো অ্যাভিল করার ক্যাপাবল হব। আর এটা যখন আমি খাবো, যে সুস্থ সবল এবং মেধাবী জাতি গঠন করার জন্য দুধ এবং দুগ্ধজাত পণ্য না খেয়ে এটা সম্ভব না। আমরা যদি একটু ইউরোপ আমেরিকার দিকে তাকাই, মানুষগুলো 7 ফিট লম্বা, কি তাদের চেস্টের অবস্থা, সেটা কেন হচ্ছে না আমাদের এই কন্টেক্টে? তার কারণ নিউট্রিশনের বিরাট একটা ঘাটতি এখানে রয়ে গেছে। আমরা সেই জায়গাটা ওভারকাম করতে চাই এই ডেইরি শিল্প ডেভেলপমেন্টের মাধ্যমে। এবং আমার বিশ্বাস খুব স্বল্প সময়ের ভিতরেই এই যে প্রক্রিয়া আমাদের দেশে চলমান আছে, এটা
চলমান আর কিছুদিন চললেই সামনে অদূর ভবিষ্যতে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা সেই টার্গেটে অ্যাচিভ করতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকার বায়ার অফিসার হিসাবে আছেন। তিনি তার এত বছরের অভিজ্ঞতার আলোকে জানালেন যে আসলে বাংলাদেশের দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের অবস্থা কি, একই সঙ্গে প্রজনন নিয়ে তারা কি চিন্তা করছেন, বাংলাদেশের জনগণের যে নিউট্রিশনের বর্তমানে ঘাটতি এবং সেই ঘাটতি কবে নাগাদ পূরণ হতে পারে, বর্তমান কি অবস্থায় রয়েছে, একই সঙ্গে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশনগুলো করার সেই চেষ্টাগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং করছেন। আশা করি দুগ্ধ এবং দুগ্ধজাত শিল্পে বাংলাদেশ দ্রুত সামনে এগিয়ে যাবে। আপনাদের সঙ্গে দেখা হবে সামনের কোনো পর্বে। অনেক ধন্যবাদ।